আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক সম্প্রচার স্বাস্থ্য কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মিথিল আহমেদ। প্রতিবারের মতো আমরা এই পর্বেও আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় শীতকালে দাঁত ও মাড়ির যত্ন, সমস্যা ও সেগুলোর প্রতিকার। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি বিশেষজ্ঞ একজন চিকিৎসককে। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর নাশিদ তাবাসসুম টিনা ম্যাডাম বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ডেন্টাল সার্জারি বিভাগে বিআরবি হসপিটালস লিমিটেডে। চলুন পরিচিত হয়ে ম্যাডামের সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম, আমরা আজকে কথা বলবো শীতকালে দাঁত ও মাড়ির যত্ন নিয়ে। প্রথমেই জানতে চাবো, শীতকালে দাঁত ও মাড়ির উপরে কোনো প্রভাব আছে কিনা, বা শীতে দাঁতের সমস্যাগুলো বেশি কেন হয়? ধন্যবাদ সুন্দর কোশ্চেনের জন্য। শীতকালে অন্যান্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যেভাবে যত্ন নিতে হয়, দাঁতেরও এক্সট্রা ভাবে যত্ন নিতে হয়, কারণ এটার উপরে অনেক বড় একটা প্রভাব আছে। কারণ মেইন প্রভাবটা হচ্ছে যে বাইরের যে ওয়েদার, মানে শীতকালে যে ঠান্ডা ওয়েদারটা, ঠান্ডা টেম্পারেচারের কারণে দাঁতের ভেতরের স্ট্রাকচারাল অনেক ধরনের চেঞ্জ হয়। যেমনটা আমরা যখন কথা বলি বা হা করি, খাবার খাই, তখন দেখা যায় যে বাইরের যে ঠান্ডা বাতাসটা সেটা মুখের ভেতরে রিপিটেডলি ঢুকে, এবং মুখের যে এনভায়রনমেন্টটা, আমাদের ওরাল ক্যাভিটির ভেতরে যে এনভায়রনমেন্ট থাকে, এটা থাকে নর্মাল একটা টেম্পারেচারে থাকে। বাট বাইরে ঠান্ডা টেম্পারেচারটা যখন মুখে ঢোকে, তখন দেখা যায় যে এভাবে দাঁতের স্ট্রাকচারগুলোর একটা কন্ট্রাকশন এবং এক্সপানশন হয়, এবং রিপিটেড এটা চেঞ্জের কারণে দেখা যায় যে দাঁতের ভেতরে মাইক্রোস্কোপিক কিছু ক্র্যাক হয়। তো এটা কারণে দেখা যায় অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। এছাড়াও যাদের আগে থেকে প্রবলেম ছিল, যারা ট্রিটমেন্ট করে নাই, সেই সমস্যাগুলো শীতের সময় আরো বেশি বেড়ে যায় এই ওয়েদার চেঞ্জের কারণে। কারণ দেখা যায় যে শীতকালে বাতাসের যে জলবায়ুর যে প্রভাবটা কম থাকে, জলবায়ুর পরিমাণ কম থাকে, এবং যেটার কারণে আর্দ্রতা কমে যায়। সেটা যখন মুখে, ওই বাতাসটা আর্দ্রতা কম পূর্ণ বাতাসটা যখন মুখে আসে, তখন দেখা যায় যে মুখটা বারবার ড্রাই হয়ে যায়। তো ড্রাই হওয়ার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা এক্সট্রা কেয়ার নিতেই হবে। ধন্যবাদ ম্যাডাম। মানে এটাই বলছিলাম যে শীতকালে তো সমস্যাগুলো একটু বেশি হয়। আলাদাভাবে কি কি যত্ন নেওয়া যেতে পারে শীতকালের জন্য দাঁতের? যত্ন আমরা যেভাবে যত্ন নেই নর্মাল টাইমে, যেই হোম রেমেডিগুলো আছে সেটা তো থাকবেই, বাট সেক্ষেত্রে যেই সমস্যাগুলো সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো আমরা আগে জানতে হবে যে সমস্যাগুলো কি কি এবং কি ধরনের সমস্যা হয়। ওই সমস্যা ডিটেক্ট করার পরে আমরা সমাধানে যাব, প্রিকশনগুলো নিব। সমস্যার মধ্যে যেমন দাঁতের সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে, কারো দাঁতে ব্যথা থাকলে সেটা আরো প্রকোপ আকারে ধারণ করে, এবং এই সময় দেখা যায় যে মানুষের পানি খাওয়ার টেন্ডেন্সিটা কমে যায়, যেহেতু ঠান্ডা পানি খেলেই দাঁত শিরশির ভাবটা বেড়ে যায়, সে কারণে অনেকে পানি খেতে কম চায়। তো পানি যখন কম খাওয়া হয়, তখন মুখের স্যালাইভারি ফ্লোটা কমে যায়। স্যালাইভারি ফ্লো কমে গেলে মানে অটোমেটিকভাবে দাঁতের ভেতরে ক্যারিস বা প্লাগের পরিমাণ বেশি বেড়ে যায়, তখন ক্যারিস সৃষ্টি হয়, ব্যাকটেরিয়ার প্রেজেন্সের কারণে ক্যারিস হয়, এবং সেখান থেকে দেখা যায় যে দাঁতে ব্যথা শুরু হয়। এ ধরনের অনেক প্রবলেম হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রিকশন স্বরূপ যখন আমরা পানি খাবো, সেক্ষেত্রে একটু ওয়ার্ম ওয়াটার আমরা ইউজ করতে পারি, বা ব্রাশ করার টেন্ডেন্সিও কমে যায়, তখন ব্রাশিং এর সময় যদি আমরা একটু ওয়ার্ম ওয়াটার ব্যবহার করি, তখন দেখা যায় যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। এবং বাইরে যখন যাব, তখন আমরা একটা মাফলার বা কাপড় পেঁচিয়ে যাব, যাতে করে ডিরেক্ট বাতাসটা মুখের ভেতরে না আসে। আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ডিটা দাঁতের অন্যান্য স্ট্রাকচারের জন্য, হাড্ডি বোনস যেগুলো আছে এর মতো দাঁতের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো শীতকালে দেখা যায় যে ঘরকোণে হয়ে থাকার একটা টেন্ডেন্সি থাকে, বের হতে চায় না। তো আমার এক্ষেত্রে সাজেশন থাকবে যে রোদটা আসে, মানে রোদ থেকে তো ভিটামিন ডিটা চলে আসে, তো আমরা যদি একটু রোদ লাগাতে পারি, সেক্ষেত্রেও দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। ধন্যবাদ ম্যাডাম। সমস্যাগুলো আপনি বললেন যে শীতকালে দাঁতের সমস্যাগুলো কি হয়। সেন্সিটিভিটির কথা যে বললেন, সেন্সিটিভিটি হলে কি ব্যথা হতে পারে? হ্যাঁ, এটা সেন্সিটিভিটি হচ্ছে যেটা হচ্ছে দাঁতের শিরশির, মানে দাঁতের আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি চিন্তা করি, কয়েকটা স্ট্রাকচারে ভাগ করা থাকে, এনামেল, ডেনজিন, সিমেন্টাম, এই স্ট্রাকচারগুলোয় ভাগ করা থাকে। তো যখন সেন্সিটিভিটিটা কখন হয়, যখন আমাদের ফার্স্ট যে লেয়ারটা থাকে এনামেল, সেই লেয়ারটা ক্ষয় হয়ে যায়। তো যে বললাম মাইক্রোস্কোপিক স্ক্র্যাক হয় বা ক্যারিজ হয়, এখান থেকে
প্রথম লেয়ারটা নষ্ট হয়। নষ্ট হয়ে যখন ডেন্টিনে চলে যায়, ডেন্টিন থেকে দাঁতের সেন্সিটিভিটি নার্ভের কাছে চলে যায়। তো সেন্সিটিভিটি যখন শুরু হয় তখন যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি, প্রপার কেয়ার না করি, এটার জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল আছে, এগুলো মেনটেন না করলে আনট্রিটেড থেকে থেকে সেটা সেন্সিটিভিটি থেকে দাঁতের নার্ভে গিয়ে পেইনে বিক্রি হয়। তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, শীতকালে যে সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, বা মানুষ কখন বুঝতে পারবে যে তখন তার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত? আচ্ছা, শীতকালে না সবসময় এটা আমাদের ইনস্ট্রাকশন থাকে বছরে অন্তত 2বার ডেন্টিস্টকে দেখানো, নিকটস্থ যে ডেন্টাল সার্জন আছে ওনাকে দিয়ে একটা চেক আপ করানো। তাহলে ছোটখাটো যে কোনো ধরনের প্রবলেম যেটা থাকে সেটা ধরা পড়ে। বাট শীতে সেই সমস্যাগুলো যেহেতু বেশি বেড়ে যায়, তো শীত আসার আগেই যদি সেই পর্বটা সেরে ফেলে, ডক্টর দেখিয়ে সেটা ট্রিটমেন্টগুলো নিয়ে ফেলে, তাহলে প্রবলেম অনেক কমে যায়। এবং শীতকালে জন্য যেটা মানে সিমটম যেটা আপনাকে যেমন শীর্ষে বা সেন্সিটিভিটি বলছেন, পানি খেলে ধরছে, মিষ্টি খেলে ধরছে, যখনই এই ফিলিংসটা আসবে অবশ্যই দেরি না করে ডক্টরের কাছে চলে যেতে হবে। এই সিমটমটাই আপনাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ এইটার ট্রিটমেন্ট আপনি নিজে নিজে করতে পারবেন না। আপনি প্রিকশনগুলো বাসা থেকে নিতে পারেন, প্রিভেন্টিভ কেয়ারগুলো নিতে পারেন, কিন্তু যখন কোনো সিমটম আপনাকে অ্যারাইজ করবে বা মাড়ি থেকে রক্ত পড়ে, এই শীতের সময় মাড়ি থেকেও রক্ত পড়ার প্রবণতাটা বেড়ে যায়, মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়, এই ধরনের যখন কোনো সিমটম ধরা পড়বে তখনই ডক্টরের কাছে চলে আসতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ডায়াবেটিক পেশেন্টদের জন্য আলাদা কোনো অ্যাডভাইস আছে কিনা? ডায়াবেটিক পেশেন্টের তো অবশ্যই আলাদা, মানে যাদের সিস্টেমিক ডিজিজ থাকে, ডায়াবেটিস খালি না, সব এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই তাদের আলাদাভাবে প্রিকশন নিতে হবে, কারণ তাদের ইমিউনিটি বডির এমনি কম থাকে, সুগার লেভেল অনেক হাই থাকে, তখন দেখা যায় যে মাড়ির ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হয়। হ্যাঁ, মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা বেড়ে যায় এবং মাড়ি দুর্বলতার কারণে মাড়ি থেকে দাঁতের যে লিগামেন্টগুলো থাকে, যেগুলো দাঁতটাকে ধরে রাখে, পেরিওডন্টাল লিগামেন্ট বলি আমরা, ওই স্ট্রাকচারগুলো উইক হয়ে যায়। তো প্রপার কেয়ার না নিলে দেখা যায় যে দাঁত পড়েও যেতে পারে লুজ হয়ে। সেক্ষেত্রে আগে থেকেই ডায়াবেটিসটা একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়ে কন্ট্রোল করে রাখতে হবে, এবং কন্ট্রোল করে আমাদের কাছে আসলে দেখা যায় যে আমরা ট্রিটমেন্টটা খুব সহজে করতে পারি। অতিরিক্ত হাই সুগার থাকলে আমরা ট্রিটমেন্টটা করতে পারি না, আমাদের একটা লেভেল থাকে যে ডায়াবেটিসের লেভেল এত থাকলে আমরা দাঁতের ট্রিটমেন্টটা করে থাকি। তো ওভাবে করে কন্ট্রোল করে আসলে তখন দেখা যায় যে দাঁতের ট্রিটমেন্টটা ভালো হয় এবং রিস্ক রেশিওটা কমে যায়। এবং অবশ্যই বছরে 2বার হোক 3বার হোক অবশ্যই তাকে চেক আপ করতে হবে, তাতে করে মাড়িটা স্ট্রং হবে, মাড়ি ভালো থাকবে এবং আমাদের ইনস্ট্রাকশন ফলো করলে তার ফার্দার প্রবলেমগুলো কম হবে। ধন্যবাদ ম্যাডাম। শীতকালে দেখা যায় যে বড়দেরই এই দাঁতের যত্ন মেনটেন করার জন্য বড়দেরই একটু কষ্ট হয়, বাচ্চাদের জন্য আলাদা কোনো অ্যাডভাইস আছে কিনা? বাচ্চাদের ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, এটা খুবই মানে বাচ্চাদের জন্য আসলে খুবই টাফ হয়ে যায়, কারণ শীতের ঠান্ডা পানি বড়দের জন্য অনেক কষ্টের কারণ হয়ে যায়। তো সেক্ষেত্রে মাদের প্যারেন্টস যারা থাকবে তাদেরকে এক্সট্রা এফোর্ট নিতে হবে, তাদেরকে অবশ্যই ঠান্ডা পানিটা ডিসকার্ড করতে হবে এবং ওয়ার্ম ওয়াটার দিয়ে ওদেরকে কুলিকুচা করাতে হবে, পানি খাওয়াতে হবে এবং ব্রাশটা অবশ্যই করাতে হবে। একটু কষ্ট হলেও অন্তত রাতে হলেও ব্রাশটা করে যেন ঘুমায়। এবং ম্যাক্সিমাম প্যারেন্টস যেটা করে ফিডার দিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়, সারা রাত ধরে ফিডার বোতল ফিডিং করছে, যেটার কারণে দেখা যাচ্ছে গালের সাইডে বাকালি বিভিন্ন ধরনের মানে দাঁতের দুধের লেয়ার পড়ে থাকে, সেটা থেকে দাঁতের ক্যারিস সৃষ্টি হয়। এবং এই কাজটা যেন না করে, সেক্ষেত্রে আগেই খাবার খাইয়ে ফেলে তারপর তাকে ব্রাশ করিয়ে দিলে ভালো হয়। এবং এই হ্যাবিটটা নিজেদের থেকেই করতে হবে, প্যারেন্টসকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্যারেন্টস অবশ্যই শুনি যখন ব্রাশ করবে বাচ্চাকে সাথে নিয়ে ব্রাশ করবে। এবং হেলদি যে খাবারগুলা বাচ্চাকে খাওয়ানোর, ফাইবার জাতীয় খাবার, চকলেট একটু কমিয়ে দিতে হবে, ফাইবার জাতীয় খাবারগুলো বেশি করে খেতে হবে। এবং বাচ্চাদের এখন বিভিন্ন ধরনের টুথপেস্ট বাজারে পাওয়া যায়, সেই টুথপেস্টগুলো আমাদের গাইডলাইন মতো ইউজ করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। প্রতিরোধের অনেকগুলো উপায় আপনি বললেন বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে। কোনো ভিটামিন ডি এর কথা বললেন যে ভিটামিন ডি ইউজফুল এই ক্ষেত্রে। কি কি খাবার খাওয়া যেতে পারে যে খাবারগুলো খেলে একটু দাঁতের সমস্যাটা কম হয়?
গুড কোয়েশ্চেন। নর্মালি আমাদের স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো ইম্পর্টেন্ট সেই খাবারগুলোই খেতে হবে, এবং সবচেয়ে বেশি প্রয়োজন শীতের সময় যে অতিরিক্ত বেশি বেশি পানি খাওয়া। হ্যাঁ, গরমকালে আমরা পানি খাই, অনেক সোয়েটিং হয়, বাট এই সময় সোয়েটিং না হলেও কিন্তু আর্দ্রতার কারণে মুখের ভেতরটা ড্রাই হয়ে যায়। যখন আমরা বাতাসটা মুখে যাচ্ছে তখন দেখা যায় যে ড্রাই হওয়ার কারণে অনেক ধরনের ক্যারিজ হয়। তো সেই ক্ষেত্রে যদি পানি প্রচুর খাওয়া হয় সেই চান্সেসটা কমে যায়। তো প্রচুর পানি খেতে হবে, যেটা দাঁতের এবং মুখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়াও ফাইবার জাতীয় যে ধরনের খাবার আছে ওগুলো নিতে হবে, সবুজ শাকসবজি, বাদাম, চিজ, এই সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো খেলে মোটামুটি দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সহজভাবে এবং সুন্দরভাবে দর্শকদের সাথে এটা আলোচনা করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি অনুষ্ঠান শেষে কিছু বলতে চান। দর্শকের জন্য আমার বলা এটাই যে নিজের বাসা থেকে প্রথম কেয়ারটা শুরু করতে হবে, তারপরেও বছরে 2 বার ডক্টরের কাছে এসে নিকটস্থ ডেন্টিস্টের কাছে এসে সাজেশন নিতে হবে, এবং দাঁতের মাড়ি সুস্থ রাখার জন্য বছরে 2 বার অন্তত স্কেলিং করতে হবে, তাতে মাড়ি এবং দাঁতের ছোটোখাটো যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ হয়ে যায়, এবং যে আমাদের ইনস্ট্রাকশনগুলো থাকে সে ওয়াইজ আগালে ইনশাল্লাহ দাঁতের কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান এখনই শেষ করছি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।